আপনারা দেখছেন অ্যাকাউন্টেন্সি উইথ মাহবুব মোর্শেদ। বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে প্রথম সেগমেন্টে ইউনিভার্সাল ক্রেডিট নিয়ে কিছু কথা বলতেছিলাম আর বলছিলাম যে আমাদের এই প্রোগ্রামে কিছু আমরা আপডেট দিব। তো আমরা আপডেটগুলো প্রথমেই দিব। তো এর আগে আপনার একটা কোশ্চেন ছিল, আপনি বলেন কোশ্চেনটা কি? ভাই আমার কোশ্চেনটা হলো যে আপনারা বলছেন ইউনিভার্সাল ক্রেডিট 6টা বা আরো বেশি একত্র করে একটা ইউনিভার্সাল ক্রেডিট বানাবে, যেটা দিবে জি নেক্সট কিছুদিনই শুরু হবে, কিন্তু ওই 6টা কি কি এটা একটু জানতে ছিলাম আর কি। খুবই ভালো কথা। আমি জানি কিভাবে আমরা স্কিপ করছি, যে 6টা আমরা উল্লেখ করছি কিন্তু বলি নাই। ঠিক আছে, কি কি 6টা ছিল সেটা একটু বলে দিবেন প্লিজ। থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। ইউনিভার্সাল ক্রেডিটে যে 6টা বেনিফিটকে একত্রিত করা হচ্ছে সেটার মধ্যে প্রথমে আছে হাউজিং বেনিফিট, তারপরে ইনকাম সাপোর্ট অ্যালাউন্স যেটা, তারপরে এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স, চাইল্ড অ্যান্ড ট্যাক্স ক্রেডিট, চাইল্ড অ্যান্ড ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট, ক্রাইসিস অ্যান্ড বাজেটিং লোন একটা বেনিফিট। এই 6টাকে একত্রিত করে ইউনিভার্সাল ক্রেডিটে আপনাকে ওয়ান পেমেন্ট দেওয়া হবে মান্থলি। তো এক্ষেত্রে উল্লেখ্য যে এটার বাইরে যে অ্যালাউন্সগুলো আছে বা বেনিফিটগুলো আছে সেগুলা অ্যাজ ইউজুয়াল থাকবে, সেগুলোকে সেপারেটলি ট্রিট করা হবে। এই 6টার জন্য আপনি ওয়ান পেমেন্ট পাবেন। তো আশা করি আপনার কোশ্চেনের আনসার পেয়ে গেছেন। 6টাগুলো পেয়ে গেছেন। তার মানে বলতে গেলে যেগুলো আমরা জানি আর কি, সেই মেইন 6টাকে একত্রিত করা হয়েছে। জি, ওই যে বলতেছিলাম যে আমাদের যে আপডেটগুলো আর কি, আমরা প্রতি প্রোগ্রামে এত অনেক কোশ্চেন নিতে গিয়ে আমরা অনেক সময় আপডেট দিতে পারি না, কিন্তু আপডেটগুলো কিন্তু আমরা প্রতি প্রোগ্রামে এখন থেকে ভাবতেছি যে প্রোগ্রামের শেষের ভাগে না রেখে প্রথম দিকে বলে দিব। আমরা এপ্রিল মাস খুব ইম্পর্টেন্ট মাস, এই কারণে আমি আপডেটগুলো একটা কাগজে নোট করে নিয়ে আসছি। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে যেটা পার্সোনাল অ্যালাউন্স। মানে পার্সোনাল অ্যালাউন্স হচ্ছে আমরা সবাই জানি, তো একটু ব্যাখ্যা করতে যাচ্ছি। এই দেশে যে কোনো ব্যক্তি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত উপার্জন করতে পারে যেটা ট্যাক্স ফ্রি। এই অ্যামাউন্টটাকে আমরা বলি পার্সোনাল অ্যালাউন্স। অ্যান্ড 2015-16-এ এই পার্সোনাল অ্যালাউন্সটা হচ্ছে 10,600 পাউন্ড, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 203 পাউন্ডের মতো। এখন তার মানে আপনি 203 পাউন্ড পর্যন্ত আপনি এভারেজ পার উইক আর্ন করতে পারবেন ট্যাক্স ফ্রি, এবং এটা হচ্ছে আপনার এপ্রিল থেকে শুরু হয়ে গেছে। তারপর আরেকটা, যদিও আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি লেট প্রপার্টি ক্যাম্পেইনের উপর, কিন্তু একটা ফিডব্যাক দিতে হচ্ছে, সেটা হচ্ছে ইনফরমেশন হচ্ছে যে এটা স্টিল রানিং হচ্ছে, কন্টিনিউ হচ্ছে এখনো, যে লেট প্রপার্টি ক্যাম্পেইন। মানে আপনার যদি রেন্টাল ইনকাম হয় এবং আপনি এখন ডিক্লেয়ার না দিয়ে থাকেন, তাহলে এখনও গভর্নমেন্ট সেই আপনাকে সাধারণ ক্ষমা যেটা বলা হয়, একটা রিডিউসড রেটে আপনি পেনাল্টি পে করার সুযোগ এখন রয়ে গেছে। কিন্তু একটা কথা বলতেই হচ্ছে, গভর্নমেন্ট রিসেন্টলি তাদের যে ফর্মটা ফিল আপ করে সাধারণত এই ক্যাম্পেইন শুরু করতে, সেই ফর্মটা বেশ কমপ্লিকেটেড করে ফেলছে এবং খুব অনেক ইনফরমেশন চাচ্ছে, এবং যেখানে তা দেখতেছে ডেলিভারেটলি সে দেয় নাই বা এক্সকিউজটা রিজনেবল না, তারা খুব হার্শ ট্রিটমেন্ট করতেছে পেনাল্টি ব্যাপারে। সুতরাং আপনারা লেট প্রপার্টি ক্যাম্পেইনের ব্যাপারে যদি কেউ ডিক্লেয়ার না দিয়ে থাকেন, বারবার বলতেছি প্লিজ ডিক্লেয়ার দিবেন। পরে দোষ দিবেন না যে মাহবুব ভাই আমাদেরকে বলেন নাই। 3টা প্রোগ্রাম করছি, এখানে বলে গেলাম যে আপনার যদি প্রপার্টি ইনকাম না ডিক্লেয়ার দিয়ে থাকেন দেন। তারপর হচ্ছে একটা নতুন জিনিস আসছে, যেটা বহু বছর আগে, আমার মনে হয় অ্যাটলিস্ট 12-13 বছর আগে এই দেশে ছিল, যেটা হচ্ছে একটা ট্রান্সফারেবল ট্যাক্স অ্যালাউন্স ছিল ম্যারিড কাপলদের জন্য। ম্যারিড কাপলের সাথে একটা নতুন ওয়ার্ড আমি দেখতেছি, সিভিল পার্টনার্স। তার মানে হাজব্যান্ড ওয়াইফ যদি দুজনেই কাজ করে বা একজন কাজ করে না, আর যে কাজ করে সে যদি হাই রেট ট্যাক্স পেয়ার হয় বা বেসিক রেট ট্যাক্স পেয়ার হয়, সে কিন্তু একটা অ্যামাউন্ট আপ টু 1,050 পাউন্ড পর্যন্ত অ্যালাউন্স ট্রান্সফার করতে পারবে ওয়াইফের নামে, বা ওয়াইফ হাজব্যান্ডকে ট্রান্সফার করতে পারবে। তার মানে এই একটা সুবিধা হচ্ছে, এর মাধ্যমে কিছু ট্যাক্স সেভিং করতে পারবেন আপনারা। কিন্তু এটা ট্যাক্স অফিসকে ইনফর্ম করতে হবে যে আমরা এই অ্যালাউন্সটা ট্রান্সফার করতেছি হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ডকে, বা সিভিল পার্টনার আমরা
চেঞ্জ করতেছি। এটা একটা খুব একটা নতুন জিনিস, এটা আপনার জানা উচিত। তারপরে হচ্ছে আপনার যে যেসব বিজনেস ভিটি রেজিস্টার্ড লাস্ট ইয়ার মানে 2014-15-এ ভিটি থ্রেশহোল্ড ছিল 81,000 পাউন্ড, এবছর 15-16-এ সেটা 1,000 বেড়ে 82,000 পাউন্ড হয়ে গেছে। যার মানে আমি বলতে পারি এভারেজ 1,576 পাউন্ডের মতো আপনার যদি টার্ন ওভার হয় বা এর উপরে যায় তাহলে আপনাকে ভিটি রেজিস্টার হইতে হবে পার উইকে আর কি। এবং ওই যে 82,000 পাউন্ড হবে লাস্ট 12 মান্থস। আমরা আমাদের ভিটি প্রোগ্রামে এটা ব্যাপকভাবে এক্সপ্লেন করছিলাম। তো বলছে 82,000 পাউন্ড হচ্ছে লাস্ট 12 মান্থস ইনকাম যদি হয় বা তার উপরে চলে যায় তাহলে আপনাকে ভিটি রেজিস্টার হইতে হবে। তারপর একটা জিনিস সেটা হচ্ছে এপ্রিল মাস, আমি বললাম না যে এপ্রিল মাসে যারা বেনিফিট ক্লেম করেন বা না করেন আপনাদের প্রস্তুত হইতে হয় আপনার ইনকাম নিয়ে। ট্যাক্স ক্রেডিট যারা ক্লেম করেন, ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এটা কিন্তু ইনকামটা ডিক্লেয়ার দেওয়ার সময় হয়ে গেছে। এখন আপনারা ফর্ম পাবেন বা আপনারা অনলাইনে বা টেলিফোন করে ট্যাক্স অফিসকে জানতে পারেন যে লাস্ট ইয়ার আপনাদের কত ইনকাম ছিল, এবং সেই ইনকাম বেস করে কিন্তু আপনাদের এই বছর কারেন্ট ইয়ার ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিটটা পে করবে বা চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা পে করবে। সুতরাং এটা কিন্তু আপনাদের জানাতে হবে। এবং আমি জানি গত বছর অনেকে আমি জানি যে তারা এই ইনফরমেশনটা দেয়নি বলে তাদের বেনিফিট স্টপ করে দিয়েছিল, পর ইভেনচুয়ালি তারা পেয়েছে, কিন্তু এটার জন্য অনেক প্রবলেম হয়, স্টপ করে দিয়ে তারপরে আবার দিতে হয়, একটা এই হ্যাসেল আর কি। তারপরে একটা হচ্ছে হাউজিং বেনিফিট। হাউজিং বেনিফিটের আমরা অনেক সময় বসে থাকি, হাউজিং বেনিফিটের যখন ট্যাক্স হাউজিং বেনিফিট অফিস আমাদেরকে চিঠি লিখবে যে তোমার প্রুফ অফ ইনকাম নিয়ে আসো, তোমার অ্যাকাউন্টস নিয়ে আসো, তখন আমরা এগুলো নিয়ে হাজির হই। কেননা আপনার বছর শেষ হয়ে গেছে, আপনার P60 বা আপনার ইনফরমেশন বা আপনার যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টস ট্যাক্স রিটার্ন হয়ে যায় তাহলে ইনফরমেশন দিয়ে দেন ট্যাক্স হাউজিং বেনিফিটকে, তা তো আপনাকে পরে আর চাচ্ছে না। সুতরাং এটা আমার মতে এটা দিয়ে যাওয়া ভালো, তাদের চিঠির জন্য ওয়েট না করা ভালো, এবং এটা এপ্রিলের পর থেকে আপনি দিবেন। তারপর একটা যেটা হচ্ছে একটু আবার বোর্ড হয়ে যাচ্ছেন কেন জানি না, অ্যাকাউন্টেন্সি জিনিসটা একটু বোরিং আর কি। তারপরে যারা সেলফ এমপ্লয়েড তারা ক্লাস 2 এবং ক্লাস 4 দুই ধরনের ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন পে করে। ক্লাস 2 হচ্ছে একটা ফ্ল্যাট রেটে সবাইকে পে করতে হয়, যাদের ইনকাম লেস ওভার 5,965 পাউন্ড তাদেরকে সবাইকে এই দেশের একটা ফ্ল্যাট রেটে ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন পে করতে, এটাকে বলি আমরা ক্লাস 2। আরেকটা হচ্ছে ক্লাস 4, সেটা হচ্ছে আপনার একটা প্রফিটটা আপনার সেলফ এমপ্লয়মেন্ট বা আপনার সোল ট্রেডার বা পার্টনারশিপ থেকে যদি যে প্রফিটটা আসবে সেটাই ইনকাম যদি 8,060 পাউন্ড উপর চলে যায় তাহলে আপনি 9% রেটে আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন পে করবেন, সেটাকে বলবেন ক্লাস 4। আমার মনে হয় আমিও বোধহয় একটু বেশি বলে ফেলতেছি, আমি কোশ্চেন চলে যাই, আমি আবার আপডেটে পরে আসবো। পরে কোশ্চেনটা করবেন প্লিজ। বাংলা নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আর কথার খিদুরে বলছি যে আপনার কথাগুলো কখনো আমরা বোর হই না, সবগুলো কথাই আমাদের জন্য খুবই উপকারী। ভালো লাগে, আমরা অনেক ইনফরমেশন পাই আপনার কাছ থেকে, যেগুলো আমরা সারা বছরেই আমাদের চর্চার মধ্যে লাগে। আর আমার যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে সেলফ এমপ্লয়েড হিসাবে আমরা কি ইউনিভার্সাল ক্রেডিটের জন্য এলিজিবল কিনা? খুবই অবশ্যই। থ্যাংক ইউ। আসলে আগের কোশ্চেনের সাথে কতটা আমি আপনাকে বলবো, জি উনি খুব আগ্রহ নিয়ে বসে আছে আপনার কোশ্চেনের আনসার দিবে, আমি ওনাকে দিতে পারতাম, ঠিক আছে আপনি আগ্রহ করতেছেন, বলেন আনসারটা দিয়ে দেন। আসলে হাসান সাহেব একটু আগে বলল যে আসলে ডাইরেক্টর হোক অথবা এমপ্লয়েড হোক সে বেনিফিটের জন্য ক্লেম করতে পারবে। আর ইউনিভার্সাল ক্রেডিটটা আসলে ডিফারেন্ট কোনো বিষয় না, এটাকে জাস্ট তারা প্রসেসটা চেঞ্জ করতেছে, নিউ বেনিফিট সিস্টেম ইন্ট্রোডিউস করতেছে। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সেলফ এমপ্লয়েড যদি হন আপনি বেনিফিটের জন্য এন্টাইটেলড, বাট এটা নির্ভর করবে বেশ কিছু সিচুয়েশনের উপরে। আপনার বিজনেসটা কেমন যাচ্ছে, আপনার ইনকামটা কেমন হচ্ছে সেটার উপরে সেম ওয়েতে নির্ভর করতেছে। আপনার বিজনেস যদি প্রফিটেবল থাকে এবং ইয়ারলি ইনকাম যদি আপনার হাই ইনকাম হয়, লো ইনকামটাকে যদি আপনি ক্রস, সেক্ষেত্রে হয়তো আপনি এলিজিবল হবেন না। বাট যদি বিলো থাকে তো এই ক্ষেত্রে একটা সমস্যা আছে যে আপনার কোশ্চেন অ্যারাইজ করতে পারে যে আপনি হয়তো সেলফ এমপ্লয়েড হিসাবে বিজনেস থেকে কোনো ওয়েজেস নিচ্ছেন না, আপনার হয়তো বছর শেষে যায় সেটা আপনার প্রফিট কত আসলো সেটার উপরে
ডিপেন্ড করে আপনি বেনিফিটের জন্য করবেন। সেই ক্ষেত্রে বেনিফিট অফিস যদি মূল বিষয় হিসেবে আমি হাউজিং বেনিফিটটাকে কাউন্ট করি, তাহলে তো হাউজিং বেনিফিট বলবে যে লাস্ট ইয়ারের অ্যাকাউন্টস নিয়ে আসার জন্য, সেটা অ্যাকাউন্টস হতে পারে, প্রজেক্টেড অ্যাকাউন্টসটাও তারা অনেক সময় গ্র্যান্ট করে। তো এটার উপর ভিত্তি করে আপনি ক্লেম করতে পারেন। অবশ্যই আপনি সেলফ এমপ্লয়েড হিসেবে এলিজিবল হবেন, আশা করি যে হ্যাঁ পেয়ে গেছে আনসার অবশ্যই। ওই যে এই কথাটা, ওই যে একটা কথা বললো লাস্টের দিকে যে আপনার যদি নতুন একটা বিজনেস শুরু করেন, আপনি এখনো প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বছর শেষে পাবেন, তাই না? তাহলে আপনি কিভাবে আপনাকে বেনিফিট দিবে? আপনাকে এস্টিমেটেড অ্যাকাউন্টস করে দিবে, প্রজেক্টের অ্যাকাউন্টস সেটা উপর বেস করে দিবে। তারপর যখন অ্যাকচুয়াল হবে তখন আবার চাবে যে অ্যাকচুয়াল অ্যাকাউন্টসটা দেন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন চলে যাব প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ আপনার আসার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। আমার প্রশ্ন হলো, ট্যাক্স ক্রেডিটের আন্ডারে আমরা হাউজিং বেনিফিট কিভাবে পেতে পারি? ওকে, ট্যাক্স ক্রেডিটের আন্ডারে আপনার হাউজিং বেনিফিট কি পাইতে পারেন নাকি আমাদের ইউনিভার্সিটি? আচ্ছা, ইউনিভার্সাল ক্রেডিটের আন্ডারে কারোর যখন হাউজিং বেনিফিট ক্যালকুলেশনটা সম্পূর্ণ নির্ভর করে তার পার্সোনাল সার্কামস্টেন্সের উপর। সো তার পার্সোনাল সার্কামস্টেন্সের ইনকাম যদি লো হয়, তাকে সেভাবে হাউজিং বেনিফিটটা দেওয়া হয়। এক্ষেত্রে প্রাইভেট সেক্টর যে টেন্যান্টগুলো আছে তাদের ক্ষেত্রে তাদের যে অ্যাকচুয়াল হাউজিং কস্ট এবং এর ক্ষেত্রে যেটা লোকাল পার্সোনাল অ্যালোয়েন্স যেটাকে বলে হচ্ছে ওই লোকাল হাউজিং অ্যালোয়েন্স, এই দুটার মধ্যে যেটা লো সেটা তাদেরকে দেওয়া হবে। লোকাল হাউজিং অ্যালাউন্সটা কি? যেমন লোকাল যারা টেন্যান্ট আছে, সোশ্যাল সেক্টর টেন্যান্ট আছে, এদের যে অ্যালোয়েন্সটা আছে, এদের মধ্যে এই দুটার মধ্যে যে লো ইনকাম অ্যামাউন্টটা তাদেরকে দেওয়া হবে। আর সোশ্যাল সেক্টর যে টেন্যান্টগুলো আছে তাদেরকে অ্যাকচুয়াল পেমেন্টটাই দেওয়া হবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। একটা কথা উল্লেখ করতে হচ্ছে ওনার সম্পর্কে। উনি আসলে অনুরোধ করে আমাদের প্রোগ্রামে আসছেন, যে উনি আমাকে বলতেছিলেন যে আমি আপনার প্রোগ্রাম অনেক দিন ধরে দেখি, কিন্তু আমি আপনার টেলিফোন করব কি সব আনসার তো পেয়েই যাই, এই কারণে টেলিফোন করা হয় না। তো আমি বললাম যে ঠিক আছে আপনি এবার টেলিফোন করেন, আবার কিনা আমি এবার নিজেই আসবো। তাই এইভাবেই ওনাকে আজকে আমাদের প্রোগ্রামে নিয়ে আসা আর কি। থ্যাংক ইউ। আপনি ঠিক আছে, থ্যাংক ইউ আপনি আসার জন্য, থ্যাংক ইউ। পরবর্তী কোশ্চেনটা করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বেডরুম ট্যাক্স কি এবং কিভাবে কালেকশন করা হয়? এটা একটা নতুন জিনিস বেডরুম ট্যাক্সটা, তাই না? আপনার আমরা লাস্ট প্রোগ্রামে কিছু টাচ করছিলাম বেডরুম ট্যাক্স, দুই একটা পয়েন্ট আমরা কারণ আমাদের এখানে একজন স্পেশাল অ্যাডভাইজার ছিল আমাদের বেনিফিটের উপর, উনি আসছিলেন এবং উনি দুই একটা কথা বলছিলেন আর কি বেডরুম ট্যাক্স। বেডরুম ট্যাক্সটা কি কে হুদাশা বলবেন? আপনি একটু বেশ আগ্রহ প্রকাশ করতেছেন। বেডরুম ট্যাক্সটা 1 এপ্রিল 2013 থেকে ইন্ট্রোডিউস হয়েছে। এটা নির্ভর করতেছে যে আপনি প্রিভিয়াসলি যদি কোনো হাউস রেন্ট নিয়ে থাকতেন, হাউজিং বেনিফিটের জন্য যদি ক্লেম করতেন, তো আপনাকে ফুললি দিয়ে দেওয়া হতো। 1 এপ্রিল থেকে এটা ইন্ট্রোডিউস করলো, যদি কোনো বাসায় প্রয়োজনের অতিরিক্ত কোনো বেডরুম থাকে যেটা হয়তো আপনার জন্য প্রযোজ্য না, সেই ক্ষেত্রে তারা অ্যাসেস করে যদি দেখে যে এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনাকে এটার জন্য রিডিউস রেটে বেনিফিটটা পে করবে। হাউজিং বেনিফিটের জন্য বলতেছি। এখন যদি 100 পাউন্ড আপনাকে হাউজিং বেনিফিট দিয়ে থাকে, তো আপনার স্পেয়ার রুম যদি অ্যাসেস করে তারা পায় যে অ্যাডিশনাল হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সিঙ্গেল বেডরুমের জন্য আপনাকে 14% রিডিউস রেটে পে করবে। 14 পাউন্ড পার 100 পাউন্ডে আপনাকে পে করতে হবে। এবং ডবল বেডরুম যদি স্পেয়ার থাকে, সেক্ষেত্রে 25% আপনাকে রিডিউস রেটে দেওয়া হবে, অথবা আপনি 25 পাউন্ড নিজে থেকে একটু অ্যাড করতে হচ্ছে। ওইটা হচ্ছে 25% হচ্ছে 2 or more হলে 25% মোরের জন্য। তো এই ক্যালকুলেশনটা নির্ভর করতেছে আপনার টোটাল হাউজিং বেনিফিট থেকে ডিডাক্ট রেটে করা হচ্ছে, এবং এটাকেই বেডরুম ট্যাক্স হিসাবে প্রতি বছর। তো এই ক্ষেত্রে মাহবুব ভাই একটা ইনফরমেশন যেটা আমি দেখতেছিলাম যে 24 মিলিয়ন পাউন্ড এই খাত থেকে গভর্নমেন্ট সেভ করতেছে। 24 বিলিয়ন পাউন্ড, জি, এটা বিরাট অ্যামাউন্ট। এটা খুবই বিতর্কিত বলবো এই সেন্সে যে আপনি একটা বাসায় ছিলেন, এখন আমি একটা সিনারি তৈরি করতেছি, আপনি একটা বাসায় ছিলেন, কাউন্সিলের বাসায় ছিলেন মনে করেন,
এখন হাউজিং বেনিফিট পাচ্ছিলেন, আপনার ছেলে মেয়েরা এখন বড় হয়ে গেছে, তারা চলে গেছে, একটা আগে বাসা, এখন বাসা হচ্ছে 3 বেডরুম বাসা ছিল, বড় হয়ে গেছে, তারা বিয়ে হয়ে গেছে, চলে গেছে, বা হায়ার এডুকেশনের জন্য অন্য কোনো শহরে চলে গেছে, এখন রুমটা স্পেয়ার হয়ে গেল না আপনার। তো এই স্পেয়ার রুমটা জন্য আপনার বেনিফিট কেটে দিবে। এখন এটা আপনি আনফেয়ার বলতে পারেন ইন এ সেন্স, আপনার এটা পক্ষে বিপক্ষে অনেক তর্ক আছে। আমি আসলে একটা ভিডিও দেখাবো, যে ভিডিওতে আপনারা সবকিছু পেয়ে যাবেন, তবু আমি একটু ব্যাখ্যা করতে যাচ্ছি যে একটু আনফেয়ার মনে হতে পারে যে আমি এতদিন ছিলাম, একই বাসায় আছি, আমার ইনকাম একই, কেন আমার এটা বেনিফিটটা কাটবে? কিন্তু এটার বিপক্ষে একটা যুক্তি হচ্ছে, আপনার অনেক লোক আছে এখানে যারা ওভারক্রাউডেড, 3 জন 4 জন মিলে 2 বেডরুমে বাসায় আছে, তাদেরকে দেওয়ার সুযোগটা হয়ে যাচ্ছে এটা করার মাধ্যমে। এবং এটা করার মাধ্যমে বলো না 24 বিলিয়ন পাউন্ড গভর্নমেন্ট সেভ করতে পারছে। হ্যাঁ, সুতরাং এটার প্রোজ এন্ড কনস, এগেইনস্টে বা ফেভারে স্টেটমেন্ট থাকতেই পারে। পরবর্তী কোশ্চেন চলে যাবো প্লিজ। আমি পরে একটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাহবুব ভাই, ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ আপনারা সবাইকে নববর্ষের শুভেচ্ছা। থ্যাংক ইউ। আমি আবারও ধন্যবাদ দিচ্ছি আমার পুরো টিমকে আপনি আমন্ত্রিত করার জন্য। আমি শুধু আজ একটা প্রশ্নই করব, কিন্তু এর আগে মেইনে আর একটা এই জিনিস জানতে চাচ্ছি, যেটা হচ্ছে আমি মনে করি যে এটা আমাদের জন্য জানা উচিত। ওই যে মাহবুবেন মোর্শেদ যে নামটা আছে অ্যাকাউন্টেন্সি, জি না, আমি কিন্তু বিজনেসে কোনো কিছু আনতে পারবো না এখানে আপনার। না ওইটা বিজনেসের কোনো ওকে ঠিক আছে। এটা জিনিসটা হচ্ছে যে মাহবুব, আমরা জানি যে আমাদের মাহবুব ভাই, প্রিয় মাহবুব ভাই, ওনাকে চিনি অনেক, আমি আপনার প্রিয়, অনেক কিছু করছে। ওই যে মুর্শিদ আছে, ওইটা কি, ওইটা তো জানতে চাচ্ছি। আর আমার মেইন প্রশ্নটা হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট কিভাবে বেডরুম ট্যাক্সকে এফেক্ট করবে? হাসান সাহেব কুইক টু আনসার, আমরা ব্রেকের কাছে চলে আসছি। থ্যাংক ইউ আপনার কোশ্চেন জন্য। এর আগে আমরা বলছি যে ইউনিভার্সাল ক্রেডিটটা একটা সিঙ্গেল পেমেন্টের মাধ্যমে দেওয়া হয়। সো হুদা সাহেব আমাদের যেটা বললো যে কারো যদি স্কয়ার বেডরুম থাকে তার সেখান থেকে 14% এবং 2টা থাকলে অথবা মোট থাকলে 25% নেওয়া হয়। এই ক্ষেত্রে ইউনিভার্সালের ক্ষেত্রে যদি কারো ইনকাম যদি লো হয়, সে এই অ্যামাউন্টটা ব্যাক পেতে পারে এর মাধ্যমে। ওকে, আসলে আমি একটু ব্যাখ্যা করতে পারতাম, কিন্তু টাইমের শর্ট। আমি একটা ভিডিও দেখবো, বেডরুম ট্যাক্সের উপর একটা ভিডিও দেখে আমরা ব্রেকে চলে যাব। The spare room benefit cut, why thousands of tenants may have to downsize or pay extra to stay put. Making somebody find some money from the bare minimum of what they've got in the first place, I don't think that's fair on anybody. Good evening and welcome to Spotlight. The government says it's determined to cut the annual £23 billion housing benefit bill. Well, the new rules allow 1 bedroom for each adult or couple, but 2 children under 10 will be expected to share a room, and if they're of the same sex, they'll have to share until they're 16. 1 spare room will mean a 14% cut in housing benefit. 2 spare rooms will incur a 25% reduction. The government says it will save money, but critics say it will do nothing to reduce the shortage of social housing. Andy Breer reports. It's been the family home for 17 years, but Michelle Kent from Penryn says a change to housing benefit, dubbed the bedroom tax, is leaving her and her teenage daughter with a stark choice: move out or lose vital cash. Working-age people in social housing deemed to have spare rooms will get less housing benefit. Disabilities mean Michelle can't work, but her Penryn home has 3 bedrooms, and only one of her 3 children still lives at home, so she'll be down about £12 a week. So this is my flat. Here is my bedroom. Someone else who'll lose out is Phil Hiscox from Exeter. He downsized from his family home to a 2-bedroom flat 5 years ago. His 24-year-old son is single and stays with him when he's not away serving with the RAF. From April, Phil will see his housing benefit cut too.
I've downsized already from a 4-bedroom to a 2-bedroom, and I'm only keeping that other room because my son, who's in the armed forces, needs that when he comes home on leave. Critics argue that although the government might be right to tackle the housing benefit bill, this policy isn't the right way to do it. Main issue with that, if people want to do something about it, the options are that they need to downsize or they need to be able to pay their rent without the additional housing benefit. But we all know that there isn't the housing out there available to people to be able to move around in such way within the social housing sector. So I think it's going to cause real problems for people because actually the option which is said that is available to them isn't really there. But the government says it's determined to tackle the £23 billion bill for housing benefit. Ministers argue these changes will not only do that, but free up more living space for overcrowded families. Andy Breer, BBC Spotlight. Well, I'm joined now by our political editor, Martin Oates. So how's the government defending this move? Well, Lord Teverson, the Cornish Lib Dem peer today, said we should be sparing a thought for the 5 million people nationally who don't have any housing at all. They're on a waiting list, while others have houses with spare bedrooms. The Prime Minister this week also said there's a basic issue of fairness because people on housing benefit in private rented accommodation don't get extra money for spare rooms. So apart from downsizing, is there anything people affected by this change can do? Well, Sarah Newton, the Truro and Falmouth MP who represents the lady we saw there in the report, says you could take in a lodger. But she and the Prime Minister have also pointed out that there is this £50 million emergency fund, if you like, nationally, of which, for instance, Cornwall Council have £900,000, which could be used to help people who've got special problems or maybe some special reason for having an extra room. So they're saying it's not necessarily the blunt instrument it appears to be. And who's likely to benefit from that? I would have thought disabled people, who according to Labour make up 2/3 of the people affected, would be at the front of the queue. The Prime Minister was pushed in the Commons specifically on the issue of forces families, the other issue raised in the film, and he didn't seem to be giving any ground on that at all. আসলে বেডরুম ট্যাক্সের ব্যাপারটা নতুন, কিন্তু এটা একটা বিতর্কিত এবং এই ভিডিওটা এটা পক্ষে এবং বিপক্ষে অনেক কিছু বলেছে। এটা আসলে বিবিসি একটা নিউজ কভারেজ। তো আমরা একটা ঝটপট মানে কি, আপনারা যা বাসায় আসছেন একটা চার ব্রেক নিয়ে নেবেন আর কি। আর আমরা এখানে একটা কমার্শিয়াল ব্রেক নিচ্ছি, বিরতির পর দেখা হচ্ছে। আমাদের বেশ ইম্পর্টেন্ট কিছু কোশ্চেনের আনসার দিচ্ছি আমরা। আপনারা দেখছেন অ্যাকাউন্টেন্সি উইথ মাহবুব মোর্শেদ।